বন্ধুরা, আমাদের শ্যাডো হান্টিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আরও একবার স্বাগত। আজকে আরও একটি নতুন গল্প তোমাদের পড়ে শোনাবো। আমার গল্প পড়া তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের গল্প শিলমেন সাহেবের বাংলো। কথাটা শুনে চোখ কপালে উঠল আমার। ভূত বাংলো না ছাই, যত সব আজগুবি বানানো কথা। বাংলো কখনো ভূতের হয় নাকি? বাংলো তো মানুষই তৈরি করে, মানুষেরা সেখানে থাকে, সেখানে ভূত আসে কোত্থেকে? এই প্রশ্নগুলো যত সহজে মনে এলো তত সহজ বোধ হয় নয় এর উত্তরটা। কারণ ভূতের অর্থ তো নানান রকম হতে পারে। ভূতের অর্থ যদি পূর্ব হয় তাহলে অবশ্যই বাংলোটা ভূত বাংলো। কারণ বাংলোটা তো আর আজকালকার নয়, বাংলোটা তৈরি হয়েছিল সেই ইংরেজ আমলে সাহেবদের থাকার জন্য। তৈরি করেছিল ইংরেজ সরকার পাবনা জেলার সিরাজগঞ্জে, একেবারে পদ্মা নদীর তীরে, নতুন আঙ্গিকে, নতুন ভাবনায়। তারপর ইংরেজরা চলে গেছে 1947 সালে, কিন্তু বাংলোটা আজও ভূত বাংলো হয়ে দাঁড়িয়ে আছে। সাহেবরা লোটা কম্বল নিয়ে আপন দেশে ফিরে গেলে কি হবে? আমরা তাদের সাহেবিয়ানাকে ছাড়তে পারিনি আজও। বেতো বাঙালি হয়েও সাহেব বনে গেছি সরকারি পদান্নতায়। ভালো বাড়ি, সুন্দর গাড়ি, গোটাচারে অর্ডারলি, ওসব কিছুর আয়োজন করে দিয়েছে সরকার বাহাদুর। হাজার হলেও ডিপ্লোম্যাটিক অফিসার বলে কথা। আমার এক পয়সা গুণ না থাক, পদের মর্যাদা বিরাট। সময় স্বদেশ ছিল, একটাই দেশ ছিল। ক্ষমতার লোভে বানরের পিঠে ভাগ করার মতো সেই দেশটাকে ভাগাভাগি করে নিয়েছি আমরা, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ। এককালের স্বদেশ এখন 3 দেশের কাছে বিদেশ। আর বিদেশ হলে যা হয়, পাসপোর্ট, ভিসা, একে অপরের কাছে সন্দেহের বস্তু, একে অপরের কাছে দোষী, সন্ত্রাসবাদী, একে অপরের শত্রু। এটাই এখন আমাদের। ভূত বাংলোর সামনে দাঁড়িয়ে যত অদ্ভুত কথা মাথায় এলো আমার। ঘোর কাটলো কেয়ারটেকারের কথায়। বাবুজি, মেহরবানি করকে উপর में आइए, एक बार आपका आँखों से देख लीजिए आपका घर। বড় মিষ্টি করে কথা বলতে পারে ফিরোজ শেখ। আপকা ঘর না ছাই। কত লোক এলো গেল, মাঝখানে আমার হয়ে গেল। শুনে হাসি পেল, কিন্তু হাসলাম না, কোনো প্রতিবাদও করলাম না। কারণ 2-4 দিনের জন্য মেহমান হয়ে এসেছি, ঝগড়া বিবাদ করতে যাব কোন দুঃখে? ফিরোজের আবেদন মতো তাই পা বাড়ালাম বাংলোর দিকে। বাংলোটা ইংরেজ আমলের হলে কি হবে দেখে আন্দাজ করার উপায় নেই কবে তৈরি হয়েছে বাংলোটা। এখনও ঝকঝক তকতক করছে। বার্নিশ করা কাঠে মুখ রাখলে আয়নার মতো সব কিছু পরিষ্কার দেখা যায়। ঘরের এক কোণে আওয়াজ দিলে সারা ঘরে তা প্রতিধ্বনি হয়। বাংলোটা মাঝারি মাপের, পাশাপাশি দুটো বড় বড় কামরা। কাঠের প্লান্সিংয়ের উপর বধূ বেশে বসে আছে। সামনে বিরাট ফুলের বাগান, মাঝখানে ফোয়ারা, একদিকে লন টেনিস খেলার কোর্ট, অন্যদিকে গাড়ি রাখার জায়গা। এক নজরেই ভালো লাগলো বাংলোটা। বা না লাগুক, দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না আমার সামনে। কারণ বাংলাদেশ সরকার এই বাংলোটা বরাদ্দ করে রেখেছে আমার থাকার জন্য। সে জায়গা ছেড়ে অন্য কোনো ভালো জায়গায় যাব তার উপায় নেই। সন্দেহের তীর ছুঁড়ে আসবে আমার দিকে, তত্ত্ব পাচারের মিথ্যা কলঙ্ক চাপবে মাথায়। জবাবদিহি করতে হবে ভারতের হাই কমিশনারকে। কাজ কি অমন কাজে জড়িয়ে পড়ার? তরতর করে সিঁড়ি বেয়ে তাই উপরে উঠলাম। কেয়ারটেকার ফিরোজ শেখের সাথে গিয়ে ঢুকলাম নির্ধারিত কামরায়। দেখলাম পরিপাটি করে বিছানাপত্র ও প্রয়োজনীয় জিনিস সব গুছিয়ে রেখেছে ফিরোজ, এমনকি জলের জারটা পর্যন্ত। ভ্যারি গুড বলে তারিফ করলাম ফিরোজ শেখকে। প্রায় 60 বছরের মতো বয়স হবে ফিরোজ শেখের। কেয়ারটেকারের কাজ করছে সেই ইংরেজ আমল থেকে। কত রকম মানুষের সংস্পর্শে এসেছে তার ইয়ত্তা নেই, কিন্তু শিলমেন সাহেবের জন্য আজও বিরাজ করছে তার শ্বাস প্রশ্বাসে। সেসব কথা আগে ভাগে জানিয়ে দিয়েছিল আমার কর্মচারীরা, তাই আর ঘাটালাম না। মনে মনে অন্য কথা ভাবছিলাম। আমার অন্যমনস্কতা দেখে ফিরোজ শেখ বলল, বাবু সাহেব চা পিয়েছে? আমি মাথা নাড়লাম। ফিরোজ শেখ চা আনতে গেল। সেই ভাগে আমি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে ঘরের ভিতরটা দেখলাম। দেয়ালে টোকা মেরে দেখলাম, খাট পালঙ্গ, দেয়ালে ঝোলানো ছবি, বাঘ হরিণের চামড়া, আলমারি, ড্রয়ার, টেবিল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু কোনো সন্দেহজনক জিনিস চোখে পড়ল না। সন্ধেবেলায় রশিদ আসার কথা আছে, তার সঙ্গে এক প্রস্ত গোপন আলোচনা করতে হবে। জঙ্গি নিয়ে নাজেহাল হয়ে আছে ভারত সরকার। ভারতের বিরুদ্ধে এইসব ক্রিয়াকলাপ করতে কোনো জঙ্গি সংগঠন, কোনো ক্যাম্প খুলেছে কিনা, তারা কোথাকার ছেলেপুলে, কোথা থেকে তারা পয়সা কড়ি পাচ্ছে, কোথা থেকে অস্ত্রশস্ত্র কিনছে, এসব ব্যাপারে খোঁজখবর নেওয়ার প্রয়োজন আছে। সিঁড়ির গেটে চটির আওয়াজ কানে এলো। ফিরোজ বোধ হয় চা নিয়ে এলো।
আমি ঘর থেকে বার হলাম। বারান্দায় চেয়ার টেবিল পাতা ছিল, সেখানে গিয়ে বসলাম। চায়ের ট্রে হাতে ফিরোজ শেখ এলো, পিছনে পিছনে এলো রশিদ সাহেব। হ্যালো সাহেব, কেমন আছো? বউ ছেলেপুলে কেমন আছে? কতদিন এখানে থাকছো? এর মধ্যে একদিন আমাদের বাড়ি আসছো তো? অনেক দিন পরে তোমাকে দেখলাম। সফি সাহেবের খবর কি? এরকম একগাদা প্রশ্ন ছুড়ে দিল আমাকে। আমি সে পথে পা বাড়ালাম না। মুখে একরাশ হাসি ছড়িয়ে বললাম, আগে চা, পরে। কথাটা শেষ করতে পারলাম না, গলায় যেন কথাটা আটকে গেল। কারণ আমার চোখ দুটো তখন আছড়ে পড়েছিল পাশের ঘরের তালার দিকে। একটা অদ্ভুত বেমানান তালা ঝুলছে দরজায়। লোভ সংবরণ করতে না পেরে চা ছেড়ে উঠে পড়লাম। পায়ে পায়ে দরজার কাছে গেলাম, ভালো করে তালাটা নিরীক্ষণ করলাম। দেখলাম তালাটা ইংল্যান্ডের। মনে শিহরিত হয়ে উঠলাম। কৌতূহল দমন করতে না পেরে অবশেষে ফিরোজ শেখকে একটু চড়া গলায় জিজ্ঞাসা করলাম, এ ঘরে তালা কেন? এ ঘরে কি আছে? এতটাই রোমাঞ্চিত হয়ে উঠেছিলাম, এতটাই শিহরিত হয়ে উঠেছিলাম যে তালার খবর নিতে গিয়ে ভুলে ঘরের খবর চেয়ে বসলাম। এটা যে শুধু রোমান্স আর শিহরণের জন্য হয়েছে তা নয়। তখন একটা সন্দেহ খেলা করছিল, ঘরের মধ্যে অন্য কোনো গোপন ষড়যন্ত্র নেই তো? এসব 7-5 মিলেমিশে সুরটা একটু চড়া হয়ে গেল। আমার প্রশ্ন শুনে কি যেন একটু ভাবলো ফিরোজ শেখ। আর ভাবার সাথে সাথেই একটা বেদনার আরতি যেন ছড়িয়ে পড়ল তার চোখে মুখে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ফিরোজ শেখ বলল, এ ঘর মে বহুত দিন হে কহি নেই রেতা, বিলক্ষণ খালি হে। খালি পড়ে আছে কেন বলে আমি জানতে চাইলাম। স্বপক্ষে হাওয়া ঘোরাতে যুক্তি খাড়া করলাম। পাশের ঘর থেকে এই ঘরটা অনেক ভালো। এ ঘরের জানলা খুলে দিলেই চোখে পড়বে প্রকৃতির অমূল্য খাজানা, পদ্মা নদীর মনোরম দৃশ্য, প্রাণ জোড়ানো দক্ষিণা সমীরণ। আর এই ঘরটা বন্ধ রেখে রাগে আমাকে ফুঁসতে দেখে ফিরোজ শেখ বোঝাবার চেষ্টা করলো, বাবুজি এ ঘর সেলম্যান সাহেব কি, উসকি আত্মা। সপ্তমী উঠল আমার। রশিদ হাত দুটো ধরে শান্ত করার চেষ্টা করলো আমাকে, কিন্তু আমি সামলাতে পারলাম না নিজেকে। কেমন যেন একটা সন্দেহের দোলায় দোলে উঠলো আমার মন। আজগুবি সব চিন্তা ভাবনায় সে জড়ো হলো আমার মাথায়। নিশ্চয়ই এটা সরকারের একটা চাল, আমার উপর নজর রাখার একটা কৌশল। ঘরের মধ্যে নিশ্চয়ই কিছু। রাগে অন্ধের মতো বললাম, সেলম্যান সাহেব অনেক আগেই মরে ভূত। একটু কথা আর বলা হলো না। অবশেষে বুঝে ধীর পদক্ষেপে ফিরোজ শেখ নিজের কুঠুরির দিকে চলে গেল। রশিদের সাথে আলোচনায় ব্যস্ত হয়ে পড়লাম আমি। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে অনেক অজানা কথা হলো রশিদ। শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম, চমকে উঠলাম অজানা আশঙ্কায়। একই দেশের মানুষ রাজনৈতিক কারণে বিভক্ত হয়ে কিভাবে একে অপরের শত্রু হয়, কিভাবে একে অপরের অনিষ্ট করার চিন্তায় মশগুল থাকে, তার হিসেব নিকেশ করছিলাম মনে মনে। ঠিক সেই সময় হাতে হেরিকেন নিয়ে পা টানতে টানতে ফিরোজ এসে হাজির হলো। কাপা হাতে চাবি দিয়ে কোনো রকমে দরজাটা খুলল। তারপর কিঞ্চিত রাগান্বিত কণ্ঠে বলল, আইয়ে বাবুজি দেখ লিজিয়ে। পদ্মা নদীর ওপারে তখন মুখ লুকোবার অপেক্ষায় ক্ষণ গুনছে সূর্য। তার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে নদীর জলে। ছোট ছোট নৌকা ডিঙি সব ফিরছে তীর অভিমুখে। নদীর মিষ্টি বাতাস এসে ঝাঁপিয়ে পড়ছে গায়ে। বৈদ্যুতিক আলোর বন্যায় ভাসছে গোটা বাংলো চত্বর। ফিরোজের পিছনে পিছনে আমরা দুজন ঢুকলাম ঘরের ভিতর। অবাক হলাম ঘরের ভিতর ঢুকে। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটু ধুলো ময়লা নেই। পরিপাটি করে পাতা আছে দুপাশে দুটো বিছানা, একপাশে একটা কাঠের আলমারি, পাশে গোটা 3 চেয়ার, একটা টেবিল। টেবিলের উপরে কতগুলো ইংরেজি নোবেল, আইনের বই, লেখার পেড, পেনদানি, সব কিছু সাজানো গোছানো। চারিদিকের দেয়ালে ঝোলানো আছে সেলম্যান সাহেবের জোয়ানি বয়সের ছবি। একটাতে একাকী সেলম্যান সাহেব দাঁড়িয়ে কাঁধে বন্দুক, অন্যটাতে স্বামী স্ত্রী হানিমুনে গিয়ে তোলা ছবি, আর একটাতে স্বামী স্ত্রী ও ছেলের ছবি। উত্তর দিকের দেয়ালে যেটা আছে সেটাতে ওদের পরিবারের সঙ্গে ফিরোজ শেখও আছে। একপাশে হ্যাঙ্গারে ঝোলানো আছে কয়েকটা জামা প্যান্ট, আর আছে একটা কালো রঙের কভার কোট। তার পকেটে আছে 5 ব্যাটারির লাইট। সন্দেহজনক জিনিস বলতে যা বোঝায় তেমন কিছু পাওয়া গেল না সেখানে। আলমারিটাও খুলে দেখলাম, কিন্তু তেমন কোনো সন্দেহজনক জিনিস চোখে পড়ল না। নাকে ঠেকলো স্বর্ণচাপার মনমাতানো গন্ধ। সারা ঘরটা সেই গন্ধে মোমো করছে। ভাবলাম পাশে কোনো স্বর্ণচাপা গাছ আছে বোধহয়, কিংবা কোনো গন্ধবাতি। জানলা খুলে দেখলাম ঘরটা আতিপাতি করে খুঁজলাম, কিন্তু ওসব কিছুর সন্ধান পেলাম না।
এক সময় ঘর দেখা শেষ হলো। ফিরোজ শেখ জানতে চাইলেও ঘরটা বন্ধ করে দেবে কিনা। আমি সরাসরি বলে দিলাম না, কারণ আগেই মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে এই ঘরেই রাত কাটাবো। দেখব শিলম্যান সাহেবের আত্মা কিভাবে কোথায় ঘুরে বেড়ায়, নাকি সব বুজরুকি কথা রটিয়ে বেড়ায় ফিরোজ শেখের মতো লোকেরা। তা পরোক্ষ করার জন্য ইচ্ছে করেই থেকে গেলাম সেই ঘরে। রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া সেরে রশিদ তার নিজের বাড়িতে চলে গেল। মাথার ধারে জল ভর্তি জার, হেরিকেন, একটা কাচের গ্লাস, টুকিটাকি অন্যান্য জিনিস সব সাজিয়ে গুছিয়ে দিল ফিরোজ শেখ। কথায় কথায় বলল যেন ঘরের ছিটকিনিটা বন্ধ না করি, অকারণ ভয় পেয়ে যেন ছোটাছুটি না করি, এরকম আরও অনেক কিছু। ঘর ছেড়ে চলে যাবার সময় বারবার করে নিষেধ করলো, বাবুজি ডাইনাওয়ালা বেড মে মত শুয়ে, ও সাহাব কা বেড হে। কিন্তু কে শোনে কার কথা? ফিরোজ শেখের সেসব কথা আমার এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বেরিয়ে গেল। কারণ কি করতে হবে কি করতে হবে না তা বোঝার মতো, তা বিবেচনা করার মতো যথেষ্ট জ্ঞান বুদ্ধি আমার আছে। সুতরাং মেহেরবানি করে ফিরোজ শেখ যা বলে গেল তা যুক্তির কাঠগড়ায় বিচার না করে মেনে নেব কোন দুঃখে। তাই গোয়ার তুমি করে শিলম্যান সাহেবের বেডে গিয়ে শুয়ে পড়লাম। কথায় বলে মানুষ ঘুমন্ত না মরন্ত, ঘুমালে মানুষের কোনো হুঁশ থাকে না, আর হুঁশ না থাকলে এসব কথা চিন্তা করে দরজায় ছিটকিনিটা লাগিয়ে দিলাম। অ্যাটাচি থেকে রিভলভারটা বের করে বালিশের তলায় রাখার আগে ভালো করে দেখে নিলাম, না ছোটা ঘুম করা আছে রিভলভারে। টেবিলে গ্লাস ভর্তি জল, বাইরে পাহারা দিচ্ছে জনা কয়েক পাহারাদার, সুতরাং ভয়ের কি আছে। রাত 11টা, সোয়া 11টা নাগাদ আলো ডালো সব অফ করে শুয়ে পড়লাম বিছানায়। সারাদিন ধকল গেছে, ক্লান্তিতে ভরা ছিল শরীর। চোখের পাতা বন্ধ করতে না করতেই আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল তারা। কিছুক্ষণের মধ্যেই আমাকে ঘুমের জগতে পৌঁছে দিল। মনোরঞ্জনের জন্য খুলে দিল স্বপ্নের টিভি। আমি তখন আমার মধ্যে আর নেই। অদূরে কোনো গির্জায় ঢং ঢং করে দুটো বাজল, সেই আওয়াজ এসে কানে বিঁধল, আর তাতেই ঘুমটা গেল চটকে। সুযোগ বুঝে ঘরের দেওয়াল ঘড়িটা আবার আওয়াজ শুরু করে দিল। সে আওয়াজ তীরের মতো উঠতে লাগলো। কিছুক্ষণ করে হঠাৎ কানে এলো কড়া নাড়ার আওয়াজ, একবার দুবার বেশ কয়েকবার। আমি ঘুম চটকা গলায় চিৎকার করে জানতে চাইলাম কে। শব্দ দিল না কেউ। ঘড়িটা স্তব্ধ, কেউ যেন গলা টিপে বন্ধ করে দিয়েছে ঘড়িটা। আমি দ্বিতীয়বার চিৎকার করে উঠলাম, কে কে কড়া নাড়ছেন? যথারীতি কোনো সারা শব্দ নেই বাইরে। নিজের কথার প্রতিধ্বনি শুনতে হলো নিজেকেই। ব্যাপারটা কি? সন্দেহের দোলায় দুলতে লাগলো মন। এটা নিশ্চয়ই ফিরোজ শেখের আমদানি করা ভূত, না হলে এত গভীর রাতে পাহারাদারদের চোখ এড়িয়ে ভূত সেজে কড়া নাড়বে কে? ব্যাপারটা সরজমিনে দেখার ইচ্ছে হলো। দেরি না করে উঠে পড়লাম বিছানা ছেড়ে। টেবিলের উপর জল ভর্তি গ্লাসটা ঢাকা ছিল, হাত বাড়িয়ে নিয়ে পুরোটাই ঢকঢক করে খেয়ে ফেললাম। তারপর উঠে লাইটটা জ্বালালাম। আলো দেখেই শট করে ইঁদুরগুলো কেটে পড়ল। আমি ধীর পদক্ষেপে দরজার কাছে গেলাম, আস্তে করে দরজাটা ফাঁক করলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। সগর্বে তাই পুরো দরজাটা খুলে ফেললাম। একটা সিগারেট বার করে ঠোঁটে রাখলাম, ফস করে দেশলাই জেলে জ্বালালাম সেটা। তারপর একেবারে নবাবী মেজাজে হালকা করে টান দিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। দেখতে পেলাম কলুর বলদের মতো তখনও পাহারাদাররা বাগানে চারদিকে ঘুরছে। আমাকে দেখেও কেউ এগিয়ে এলো না, আমারও প্রয়োজন পড়লো না তাদেরকে ডাকার। লাগছিল না সিগারেট খেতে। আঙুলের গা দিয়ে শেষ অংশটুকু ছুঁড়ে ফেলে দিলাম বাইরে। ইঁদুরের মতো ডিগবাজি খেয়ে একেবারে মাঠে গিয়ে পড়লো। তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গিয়ে ঢুকলাম। ঢুকতে গিয়ে আস্তে করে দরজার গায়ে হাত লাগলো। দেখলাম দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো, কি করে বন্ধ হলো, এসব নিয়ে আর মাথা ঘামালাম না। হাত লেগে ব্যাপারটা ঘটেছে বলে মনকে প্রবোধ দিলাম। ঘরটা বন্ধ করার জন্য ছিটকিনিটা তুলতে গেলাম, কিন্তু ছিটকিনিটা আর লাগাতে পারলাম না। এ নিয়ে অনেক ধস্তাধস্তি করলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ঠিক সেই সময় বেয়াক্কেলের মতো বিদ্যুৎটা গেল চলে। সারা ঘরটা নিকোষ কালো আধারে ভরে গেল। তখন বুঝতে পারলাম হেরিকেনটা নিভে গেছে। আকাশের তারকারাজির আলো যাতে একটু ঘরের মধ্যে আসে সেই চেষ্টায় প্রবৃত্ত হলাম। হাতড়ে হাতড়ে ঘরের দরজার কাছে গেলাম, টেনে খুলতে গেলাম দরজাটা, কিন্তু খুলতে পারলাম না। জগদ্দল পাথরের মতো যেন চেপে বসে আছে দরজার পাল্লাগুলো, কোনো মতেই নাড়াতে পারলাম না একটু। নিকোষ কালো আধারে ভরে গেল। তখন বুঝতে পারলাম হেরিকেনটা নিভে গেছে। আকাশের তারকারাজি আলো যাতে একটু ঘরে আসে সেই চেষ্টায় প্রবৃত্ত হলাম। হাতড়ে হাতড়ে ঘরের দরজার কাছে গেলাম,
টেনে খুলতে গেলাম দরজাটা, কিন্তু খুলতে পারলাম না। জগদ্দল পাথরের মতো যেন চেপে বসে আছে দরজার পাল্লাগুলো। কোনো মতেই নাড়াতে পারলাম না একটু। অজানা শিহরণে শিহরিত হয়ে উঠল আমার হৃদয়, কেঁপে উঠল আমার মন, পাথরের মতো ভারী হয়ে উঠল শরীর। জুলপি বেয়ে নেমে এলো ঘাম, বেড়ে গেল বুকের স্পন্দন। ইঁদুরের চিকচিক ডাক কানে বাজলো অন্যভাবে। মনে হলো কোনো অসুরেরই পৈশাচিক হাসি হাসছে। আমি চমকে উঠলাম। আমার দুর্বলতার সুযোগ নিয়ে সবাই হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে। খুব অভিমান হলো মনে। ঠিক সেই সময় হঠাৎ মনে হলো টর্চের কথা। শিলমেন সাহেবের কোটের পকেটে দেখেছি সেটা। মনে খানিকটা সাহস হলো। একটুখানি আলো পেলে আলোকিত হয়ে উঠবে মন। দূরে, বহু দূরে পালিয়ে যাবে অসুরেরই আত্মা। দরজাটাও খোলা যাবে নিশ্চিন্তে। মুক্ত বাতাসে ভরে উঠবে বুক, ভরে উঠবে মন। নিষ্কৃতি পাওয়া যাবে অব্যক্ত যন্ত্রণা থেকে। তাই দেওয়াল হাতড়ে হাতড়ে চলে গেলাম কোটটার কাছে। খুঁজে খুঁজে হাত লাগালাম সেই টর্চের গায়ে, কিন্তু সেটা তুলতে যেতেই টের পেলাম আমার ডান হাতের কবজিটা কেউ যেন শক্ত করে ধরেছে। বাঁ হাত দিয়ে অনুভব করলাম ওটা কোটের একটা হাতা। সেটা সরিয়ে সজোরে টর্চটা পকেট থেকে বার করতে গেলাম, কিন্তু পারলাম না। ততটাই জোরে কেউ যেন আমার হাতটা চেপে ধরল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ, দম যেন আটকে এলো, ঘামে নিয়ে উঠল সারা শরীর। এক এক করে আমি যেন হারিয়ে ফেলছি আমার শক্তি সামর্থ্য। বন্যার তোড়ে ঘরবাড়ি বাঁধ যেমন তুচ্ছ খড়কুটোর মতো ভেসে যায়, ঠিক সেরকম অবস্থা হলো আমার। এতদিন অসুরিটি সম্বন্ধে মনের মধ্যে যে ভিত গড়ে উঠেছিল তা মুহূর্তে পলকা পাটকাঠির মতো ভেঙে পড়ল। টর্চ লাইট ছেড়ে ও মাগো বাবাগো বলে চিৎকার করে দৌড় দিলাম। কোথায় দরজা, কোথায় খাট, কোথায় বাধা বিপত্তি মনে করতে পারলাম না। তারপর যে কি হলো কে জানে। জলের ঝাপটায় চোখ মেলে তাকালাম, দেখলাম পদ্মা নদীর চড়ে পড়ে আছি আমি। আমার চারিদিকে ঘিরে আছে লোকজন। তাদের মাথা ডিঙিয়ে সূর্য এসে পড়েছে আমার চোখে মুখে। জলের মগ হাতে ফিরোজ শেখ উদ্গ্রীব হয়ে জানতে চাইল, বাবুজি সব ঠিক হেতো? এই কথার কি জবাব দেব আমি? কোনো রকমে মাথাটা নেড়ে হাতটা বাড়িয়ে দিলাম ফিরোজ শেখের দিকে। ফিরোজ শেখ বুঝে ফেলল আমি কি চাইছি। আমার হাতটা ধরে তাই সজোরে টান দিল। সেই টানে আমি উঠে বসলাম। যন্ত্রণায় সারা শরীরে টনটনে ব্যথা। কোনো রকমে হাত দিয়ে জামা কাপড় হাত পা পরিষ্কার করার বৃথা চেষ্টা করলাম। ওরা আমাকে ধরাধরি করে তুলে নিয়ে গেল বাংলোতে, শুইয়ে দিল সেই বিছানায়। মন চাইছিল না ওই বিছানায় শুতে, কিন্তু লজ্জার খাতিরে না বলতে পারলাম না। ওরা বারবার জানতে চাইল রাত্রের ঘটনার কথা। আমি অসুস্থতার ভান দেখিয়ে এড়িয়ে গেলাম। আপনি একটু আরাম করে শুয়ে থাকুন বলে ওরা চারজন চলে গেল। আমি পাশ ফিরে শুলাম। দেখলাম তখনও হ্যারিকেনটা জ্বলছে, অথচ রাত্রিবেলা ভাবতেই মাথাটা আবার টনটন করে উঠল। কিছুক্ষণ পরে ফিরোজ শেখ এলো, সঙ্গে গরম দুধ আর পাউরুটি সেকা নিয়ে। যন্ত্রণা লাঘবে ট্যাবলেটও নিয়ে এলো। সেগুলো আমার বেডের কাছে সাজিয়ে দিল। আমি ধীরে ধীরে তা খেয়ে ফেললাম। কিছুক্ষণ পরে শরীরে ব্যথাটা গেল, গায়ে একটু বল এলো। অভিশপ্ত সেই টর্চ লাইটের দিকে চোখ পড়ল হঠাৎ। দেখলাম কোটের পকেটই মুখ লুকিয়ে হাসছে। দেয়ালের দিকে তাকিয়ে দেখলাম বড় বড় চোখে শিলমেন সাহেব আমার দিকে তাকিয়ে আছে। আমার অবস্থা দেখে হা হা হি হি করে হাসছে। তার সেই হাসি ক্রমশ উচ্চ স্বরে আমার কানে এসে বাজছে, যেন লাউডস্পিকারে অসুরের নিদান শুনছি। বসে আছে ফিরোজ শেখ। তার কোনো অনুভূতি নেই, হয়তোবা তার বদ্ধ কানে ঢুকছে না সেই নেনাদ। অথচ আমার কানে এমনভাবে বাজছে কেন? কারণ খুঁজতে গিয়ে অকারণে মনে এলো সিনেমার সেই দৃশ্যের কথা। সামান্য জলের ফোঁটা হাতুড়ির মতো মাথায় আঘাত করতে পারে অনেক সময়। এটা সেরকম কিছু একটা হবে। শব্দ এক এক রকম প্রাণীর কানে এক এক রকমভাবে বাজে। তাই আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না ফিরোজ শেখকে। লজ্জাবনত মস্তকে বসে রইলাম। শুনতে পেলাম শিলমেন সাহেবের গলা। অজ্ঞাস্বরে তিনি বললেন, তুমি সত্যির নাদান আছে, তোমার বোধ বুদ্ধি বহুত কম আছে। ফিরোজ কা বাত তুমি শুনলে না, এ ঘরে তুমি ঢুকে গেলে, একবারও সোচলে না আমরা কোথায় থাকবে। সাহেবের কথা শুনে আমি খুব লজ্জা পেলাম। মা কালীর মতো জিভ বার করে বোঝাতে চাইলাম ভুল হয়েছে। মনে মনে ভাবলাম এরকম গোয়ার্তুমি করা মোটেই উচিত হয়নি আমার। ক্ষমা চেয়ে নেবার জন্য আর একবার ছবির দিকে তাকালাম। দেখলাম মিসেস শিলমেন ও তাদের মেয়ে বাঙালিদের মতো হাত জড়ো করে আমার দিকে তাকিয়ে আছে। বলতে চাইছে, প্লিজ ডোন্ট মাইন্ড, সাহেব এরকমই, অ্যাডমিনিস্ট্রেশনের লোক তো, টেম্পারটা একটু কড়া।
लेकिन हार्ट वेरी सॉफ्ट। এসব কি আজগুবি ভাবছি আমি, নিজের গায়ে নিজেই চিমটি কেটে দেখলাম। এটা ইলুশন নয়তো, এটা চোখের ভুল নয়তো। ভালো করে চোখ দুটো কচলে নিয়ে আরেকবার তাকলাম ছবিগুলোর দিকে। আমার চোখ মুখ আচার আচরণ দেখে ফিরোজ শেখ কী ভাবলো কে জানে, কতকটা স্বগোক্তি করার মতোই বলতে শুরু করলো, साहब बहुत अच्छा आदमी था लेकिन बदनाम उसको पीछा नहीं छोड़ा बिना जानकारी से। সাহেবের সুনাম করে অনেক কথাই বলতে লাগলো ফিরোজ শেখ। সেদিকে আমার মন ছিল না একটুও। আমার কেবল মনে পড়ছিল ইতিহাসের কথা। ইতিহাস আজও ভুলতে পারিনি তার কথা। ইংরেজ রাজত্বকালে ভারতবর্ষে তার যে বিশেষ একটা ভূমিকা ছিল সে কথা আজও সগর্বে স্বীকার করে ইতিহাস। শুধু তাই নয়, তিনি তার জীবনে অনেক চোর ডাকাত ধরেছেন, তাদের কাছে জেনেছেন তাদের জীবনী, যে জীবনী তিনি লিখে রেখে গেছেন তার ডায়েরির পাতায়। সে কাহিনী কিছুটা খাপছাড়া হলেও তার গুরুত্ব আজও অপরিসীম। শুনলাম আমার থাকার ব্যবস্থা হয়েছে শিলমেন সাহেবের সেই বাংলোয়। তখন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম আমি, কারণ আমি শুনেছিলাম শিলমেন সাহেবের সেই ডায়েরি আজও রক্ষিত আছে বাংলোতে। তাই বাংলোতে ঢুকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। ফিরোজ শেখকে জিজ্ঞাসা করেছিলাম, বলতে পারেনি কিছু, হয়তোবা ইচ্ছে করে বলেনি। আসল ব্যাপারটা যে কী তা আমার জানা ছিল না। জানা নেই শিলমেন সাহেব কীভাবে মারা গিয়েছিলেন, কারণ ইতিহাসে লেখা নেই সেটা। মরার পরে নিজের মৃত্যুর খবর কিভাবে লিখে রাখবেন তার ডায়েরিতে? তবে ফিরোজ শেখ জানলেও জানতে পারে। এ কথা ভেবে ফিরোজ শেখকে জিজ্ঞাসা করলাম। ফিরোজ অত্যন্ত দুঃখের সাথে বলল, বাবুজি শিলমেন সাহেব খুদ খুশি কিয়া। তার মানে? চোখ কপালে তুলে আমি ফিরোজ শেখকে জিজ্ঞাসার সময় তার জবাবে ফিরোজ শেখ যা বলল তার বাংলা করলে যা দাঁড়ায় তা হলো, অফিসার হিসেবে শিলমেন সাহেবের খুব নাম ডাক ছিল, তাই কোথাও কোনো গণ্ডগোল বাঁধলে ডাক পড়তো শিলমেন সাহেবের। তার প্রশাসনিক কাজকর্মে খুব সন্তুষ্ট ছিল ইংরেজ সরকার। এই প্রয়োজনে তাকে এখানে ওখানে পাঠিয়ে দিত। চরকির মতো তাই ঘুরতে হতো শিলমেন সাহেবকে। কখনো বুন্দেলখণ্ড, কখনো চম্বল, দিল্লি, কলকাতা, কোথায় না যেতে হতো শিলমেন সাহেবকে। বছরের পর বছর এভাবে পার হয়ে যেত। সেবারে ইংল্যান্ড থেকে কল এলো, ছেলে খুব অসুস্থ। খবর পেয়ে বিচলিত হয়ে পড়ল সাহেব, কারণ প্রাণের চেয়েও ছেলেকে ভালোবাসতেন খুব। সাথে সাথে ছুটির আবেদন করলো শিলমেন সাহেব, কিন্তু তার ছুটি মঞ্জুর করলো না সরকার। তাই ছেলেকে আর দেখতে যাওয়া হলো না। কদিন পরেই দুঃসংবাদ এলো তারে, ছেলে ও বৌমার মৃত্যু। নিজেকে আর সামলাতে পারল না সাহেব। বলতে বলতে কণ্ঠ ভারী হয়ে গেল ফিরোজ শেখের। তার দু চোখ ছাপিয়ে নিঃশব্দে ঝরে পড়ল জল। কতটা ভালোবাসা থাকলে মৃত্যুর 50-60 বছর পরেও একটা লোক তার মনিবের জন্য চোখের জল ফেলতে পারে, তা পরিমাপ করার মতো ক্ষমতা ছিল না আমার। আমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম ফিরোজ শেখের দিকে। বলল, বাবুজি মেরা साहेब बड़े दिल वाले थे, मेम साहेब भी ऐसे थी, लेकिन सरकार उनका जीना हराम कर दिया, उनको खुद खुशी करना पड़ा। বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল ফিরোজ শেখ। তার সেই কান্না আমি দেখে ফেলতে পারি এ কথা ভেবে লজ্জায় বাইরে বার হয়ে গেল ফিরোজ শেখ। যাবার সময় কাঁপা কাঁপা গলায় বলল, বাবুজি थोड़ा सा बैठिए, आपके लिए मैं नाश्ता लेके आया हूँ। না কিছু, এমনিতেই আজ রবিবার, ছুটির দিন, অফিসে যাওয়ার কোনো তাড়া নেই। তবুও বিছানা ছেড়ে উঠলাম। সারা রাতের ক্লান্তি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে আমাকে। একটু স্বস্তি পেতে স্নানের প্রয়োজন। সুযোগ পেয়ে ঢুকে পড়লাম স্নানের ঘরে। প্রাণ ভরে গায়ে জল ঢাললাম। তারপর স্নান সেরে ভালো জামা কাপড় পরলাম, গায়ে দামি সেন্ট লাগালাম। একেবারে ফুলবাবুটি সেজে চেয়ারে গিয়ে বসলাম। এর উপর পড়ে আছে বিদেশি নোবেল, আইনের বই, দামি পেন, কাগজপত্র ইত্যাদি। যদিও গতকাল আলমারি টেবিল সব তন্ন তন্ন করে দেখেছি, তবুও আর একবার খুঁজে দেখার ইচ্ছে হলো, কারণ ডাকাত আমির আলী সম্বন্ধে জানার খুব আগ্রহ ছিল আমার। ওমন একটা বড় বংশের ছেলে কেন হঠাৎ ডাকাতি দলে নাম লেখাতে গেল তা জানার ইচ্ছা ছিল খুব। কি আশ্চর্য, দুটো বই উল্টাতে না উল্টাতে পেয়ে গেলাম ডায়েরিটা। ঠিক সেই সময় নাস্তা নিয়ে হাজির হলো ফিরোজ শেখ। ট্রে থেকে সেগুলো নামিয়ে ঠিক করে সাজিয়ে দিল আমার সামনে। আমার হাতে ডায়েরিটা দেখে সবিস্ময়ে শুধালো, বাবুজি এ ডায়েরি আপকো কাহা সে মিলা? আমি বললাম, টেবিলের উপর তো ছিল, আমি ভাবলাম এটা তোমারই কাজ। আমার কথা শুনে মুখ মুচকে হাসলো ফিরোজ শেখ। সে হাসির অর্থ বেশ রহস্যময়। ও বোধহয় ভেবেছে নিজের দোষ এড়াতে তার ঘাড়ে দোষ চাপিয়ে দিতে চাইছে, কিন্তু আদবে ব্যাপারটা তা নয়।
ফিরোজ শেখ ভালো করেই জানে গতকাল ওর সামনে আলমারিটা তন্ন তন্ন করে খুঁজেছিলাম, টেবিল ড্রয়ার কোনো কিছুই বাদ দিইনি, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। আজ হঠাৎ ডায়েরিটা আমার হাতে কোত্থেকে এলো? গুপ্তচর বৃত্তি করতে এসে গুপ্তভাবে ডায়েরিটা নিয়ে সটকে পড়ার তালে ছিলাম। এটা ভাবতেই পারে ফিরোজ শেখ, কিন্তু আমি সে মিথ্যে কথা বলছি না, সে কথা ফিরোজ শেখকে বোঝাবো কী করে? অগত্যায় ফিরোজ শেখকে দেখেও না দেখার ভান করে প্রাতরাশে মনোনিবেশ করলাম, আর সময় বাঁচাতে খেতে খেতে বাম হাতে ডায়েরির পাতা উল্টাতে থাকলাম। দেখে আমি বিস্ময়ে হতবাক। উপরের নামধাম সব ঠিকঠাক লেখা থাকলেও ভিতরে সব পাতাই সাদা, কোথাও একটা কালির আঁচড় নেই তাতে। দেখতে দেখতে চোখ দুটো আমার স্থির হয়ে গেল, বুকের মধ্যে হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকলো হৃদয়, মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকলো অনেক প্রশ্ন। এটা কি করে ঘটলো? কিভাবে এটা সম্ভব? কিছুক্ষণ আগে নিজের চোখে যে ডায়েরিতে পাতা ভরা লেখা দেখেছি, সেই ডায়েরি পাতা হঠাৎ সাদা হয়ে গেল কিভাবে? এটা তো আর পিসি সরকারের ম্যাজিক নয়, এটা হাত সাফাই। এরকমটা ঘটতে পারে বলে মুখ বুজে মেনে নেব, কিন্তু তাহলে এর জবাব সেদিন আমি খুঁজে পাইনি। ফিরোজ শেখও দিতে পারেনি তার ঠিকঠাক জবাব। তবে মনোবাসনা আমার পূর্ণ হয়েছিল। সেদিন গভীর রাতে হঠাৎ করে শিলমেন সাহেব আবির্ভূত হলো আমার সামনে। হাসি মুখে ডায়েরিটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, প্লিজ রিড ইট, ইউ উইল গেট ইয়োর অল আনসার। সে ডায়েরির প্রতিটি পাতা আমি মনোযোগ সহকারে পড়েছিলাম। জেনেছিলাম ডাকাত আমির আলী সম্বন্ধে অনেক অজানা তথ্য। তারপর ডায়েরিটা যথাস্থানে রেখে একসময় চলে এসেছিলাম দেশে, কিন্তু দেশে ফিরেও ভুলতে পারিনি শিলমেন সাহেবের কথা, তার পরিবার পরিজনদের কথা, তার লেখা ডায়েরির কথা। শিলমেন সাহেব মারা গেছেন বহুদিন আগে, কিন্তু মরেও অমর হয়ে আছেন এই দেশে। ইংল্যান্ড তার মাতৃভূমি হলেও তার আত্মা পড়ে আছে এখানে, কারণ তিনি বড় ভালোবেসে ফেলেছিলেন ফিরোজ শেখকে, ভালোবেসে ফেলেছিলেন এই বাংলার মাটিকে, এই দেশকে, এখানকার অধিবাসীকে। তাই এখনও সপরিবারে সাহেব ফিরোজ বিরাজ করছেন সিরাজগঞ্জের ওই বাংলো বাড়িতে। নমস্কার।